Good evening everyone. Welcome to my Niruddhesh Jatra YouTube channel, Facebook page. আজকে আমি ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের একটি কবিতা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আকাশের সাতটি তারা। এটি শুধুমাত্র ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য নয়, এসএলএসটি, এসএসসি, এমএসসি এক্সাম যারা দিচ্ছ তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। এই কবিতাটার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। কবিতাটার বিষয়বস্তু, কবিতার সমস্ত কোশ্চেন আনসার যা আসতে পারে, আমি সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে কবি পরিচিতি, কবির সম্পর্কে ডিটেলস, সমস্ত বিষয় জিনিসটাকে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব, কারণ আমার ডিটেলস আলোচনা করার বিষয় হচ্ছে প্রচুর ইনসাইট কোশ্চেন দেওয়া হয় বিশেষ করে কম্পারেটিভ এক্সামে, তাদের ক্ষেত্রে ওই জন্য আমি সমস্ত বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করছি। ঠিক আছে, প্রথমে আসি কবি পরিচিতি। আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট একদম স্ক্রিপ্ট না করে দেখবে এবং ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে এবং চেনা জানা মানুষদের সাথে শেয়ার করো, এবং যাতে তোমাদের উদ্যোগে আমি আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি তোমাদের জন্য, এবং এটা আমার একটা তোমাদের কাছে একান্ত অনুরোধ। এবং ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো, এটুকুই আর কিছু না। এবারে চলে আসছি আমি আলোচনাতে। কবিতার নাম আকাশের সাতটি তারা, কবি জীবনানন্দ দাশ। কবি পরিচিতি। জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে কবি বুদ্ধদেব বসু বলেছিলেন, তার কাব্য বর্ণনাবহুল, তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল। সমালোচকদের মতে রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি হলেন জীবনানন্দ দাশ। জন্ম ও শৈশব। 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালের এক বৈদ্য পরিবারে জীবনানন্দ দাশের জন্ম হয়। জীবনানন্দের বাবার নাম সত্যানন্দ দাশ এবং মা কুসুম কুমারী দেবী। তার মাও ছিলেন কিন্তু একজন বিশেষ কবি একজন। ঠিক আছে, 3 ভাই বোনের মধ্যে জীবনানন্দ ছিলেন সবচেয়ে বড়। তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশালে ব্রাহ্মণ সমাজ আন্দোলনের অন্যতম হোতা এবং সমাজ সংস্কারক। সর্বানন্দই নিজের পরিবারের পদবি থেকে গুপ্ত শব্দটিকে বর্জন করেন। জীবনানন্দের পিতা সত্যানন্দ ছিলেন একজন শিক্ষক, প্রাবন্ধিক এবং ব্রহ্মবাদী নামে একটি পত্রিকার সম্পাদক। মনে রাখবে জিনিসটা। জীবনানন্দের মা ছিলেন সেই যুগের খ্যাতনামা কবি। তার বিখ্যাত কবিতা আদর্শ ছেলে, যার কয়েকটি পংক্তি আজও লোকের মুখে মুখে ফেরে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফলে বলাই বাহুল্য যে জীবনানন্দ একজন সাহিত্যিক পরিমণ্ডলেই তার শৈশব কাটিয়েছেন। ছাত্রজীবন। জীবনানন্দ দাশের পিতা খুব ছোটবেলায় স্কুলে ভর্তির বিরোধী ছিলেন, তাই জীবনানন্দের প্রাথমিক শিক্ষা হয় তার মায়ের কাছেই। 1908 খ্রিস্টাব্দে 9 বছর বয়সে জীবনানন্দকে বরিশালের ব্রজমোহন স্কুলে 5th গ্রেডে ভর্তি করা হয়। 1915 খ্রিস্টাব্দে তিনি এই স্কুল থেকেই প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। বরাবর মেধাবী ছাত্র জীবনানন্দ দাশ ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে 1919 খ্রিস্টাব্দে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন। 1921-এ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে ইংরেজিতে এমএ পাশ করেন। কর্মজীবন। 1922 খ্রিস্টাব্দে জীবনানন্দ দাশ কলকাতা সিটি কলেজে শিক্ষকতা করতে শুরু করেন। 1927-এ তার চাকরিটি চলে যায়। এরপর কিছুদিন তিনি বাগেরহাট পিসি কলেজে এবং তারপর দিল্লির রামজশ কলেজে পড়ান। আবার তিনি বরিশালে ফিরে যান। 1930-এ লাবণ্যপ্রভা গুপ্তর সঙ্গে তার বিবাহ হয়। তার স্ত্রীর নাম ছিলেন লাবণ্যপ্রভা, মনে রাখবে। লাবণ্যপ্রভা গুপ্তের সঙ্গে তার বিবাহ হয়। 1935-এ তিনি বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যাপনা শুরু করেন। বছর 10 পর তিনি আবার কলকাতায় ফিরে আসেন। 1950-এ খড়গপুর কলেজে পড়াতে শুরু করেন, কিন্তু এই চাকরিটিও তাকে ছাড়তে হয়। এরপর বেহালার বরিশা কলেজে এবং সবশেষে হাওড়া গার্লস কলেজে তিনি অধ্যাপনা করেছেন। সাহিত্য জীবন। জীবনানন্দ যে বছর বিএ পাশ করেন সেই বছর অর্থাৎ 1919-এ ব্রহ্মবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আহ্বান প্রকাশিত হয়।
1927 প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। এরপর একে একে প্রকাশিত হয় তার ধূসর পাণ্ডুলিপি 1936, বনলতা সেন 1942, মহাপৃথিবী 1944, সাতটি তারার তিমির 1948, জীবনানন্দের রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয় মৃত্যুর পরে। তিনি কয়েকটি উপন্যাসও লিখেছিলেন, যেমন বাসমতির উপাখ্যান, জীবন প্রণালী, কারুবাসনা ইত্যাদি। তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল একঘেয়ে জীবন, বৃত্তের মতো, চাকরি নেই, কুয়াশার ভিতর মৃত্যুর সময় ইত্যাদি। তার কয়েকটি প্রবন্ধের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যে ভবিষ্যৎ, কবিতার আত্মা ও শরীর, রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলার কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য। সম্মাননা স্মৃতি। জীবনানন্দ দাশ মৃত্যুর পরে 1955 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে মরণোত্তর সাহিত্য আকাদেমি পুরস্কার প্রদান করেন। জীবনাবসান মানে মৃত্যু আর কি। 1954 খ্রিস্টাব্দে 14ই অক্টোবর জীবনানন্দ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন। অনুরাগীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও 22শে অক্টোবর মধ্যরাতে মাত্র 55 বছর বয়সে কবির মৃত্যু হয়। রবীন্দ্রনাথ তার কবিতাকে বলেছিলেন চিত্ররূপময়, এটা মনে রেখো। তার মৃত্যু এত বছর পরেও দুই বাংলার বাঙালির কাছে তার কবিতা সমানভাবে জনপ্রিয়। আচ্ছা, উৎস। কিসের উৎস? আকাশে সাতটি তারা, যে কবিতাটা পাঠ্য সেই কবিতার উৎস। আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি এই গ্রন্থটি উৎসর্গ করে যান আবহমান বাঙালিকে। এই কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। কবিতাটি এই কাব্যগ্রন্থের 6 সংখ্যক কবিতা। এই গ্রন্থের অন্তর্গত কবিতাগুলির নামকরণ কবি নিজে করে যাননি। আকাশে সাতটি তারা কবিতাটি 14 পদী অর্থাৎ 14 পংক্তির কবিতা হলেও একে সনেট বলা যাবে না। সনেটের বাঁধা ধরা বৈশিষ্ট্যকে এই কবিতায় কঠোরভাবে অনুসরণ করা হয়নি। কবিতাটি কবির মনের আবেগ ও কল্পনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। খুব ভালো করে মনে রাখবে, আকাশে সাতটি তারা কবিতাটি 14 পংক্তির হলেও এটিকে কিন্তু সনেট বলা যাবে না। সনেটের যে অষ্টক এবং ষষ্ঠকের ভাগ থাকে সেই বৈশিষ্ট্য এখানে মানে এই কবিতাটিতে মধ্যে সনেটের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠেনি। ঠিক আছে, আঙ্গিকটা ওরকম হলেও কিন্তু সনেট নয় এটা। আচ্ছা, এবারে সার সংক্ষেপ। কবিতার মধ্যে কি বলা আছে আমি সংক্ষেপে তোমাদের এটা একটু আলোচনা করে দিচ্ছি। কবিতার মধ্যে কি বলা আছে ভালো করে শুনে নাও। একজন শিল্পী যেমন রং তুলিতে ছবি আঁকেন, তেমনি জীবনানন্দ দাশ যেন কলমের আঁচড়ে শব্দের ছবি আঁকতেন। শব্দ নির্বাচনের গুণে তার কবিতাকে শরীরের 5টি ইন্দ্রিয় দিয়েই যেন অনুভব করা যায়। আকাশে সাতটি তারা কবিতাটিকে জীবনানন্দ বাংলার এক শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন। তাহলে কবিতায় কিসের ছবি আঁকা হয়েছে? সন্ধ্যাকালীন বর্ণনা দেওয়া হয়েছে। একসঙ্গে যখন সাতটি তারার কথা বলা হয় তখন বুঝতে অসুবিধা হয় না যে কবি সপ্তর্ষি মণ্ডলের কথাই বলছেন। সূর্যাস্তের আভায় পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে মনে হয়, তখন ঢেউয়ের রঙও হয়ে ওঠে লাল। কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল। সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায়। রাতের নিবিড় আধার নামার আগে দিন রাত্রি সন্ধিক্ষণে আসে বাংলার শান্ত নীল সন্ধ্যা। কবির মনে হয় যেন এক এলোকেশী মেয়ে দেখা দিয়েছে আকাশে। কবির কল্পনার সেই মেয়েটি আসলে সন্ধ্যাকালীন বাংলার রূপ। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন তার কালো চুলের রাশি। কবির মুগ্ধ চোখের সামনে আধার ঘনিয়ে সে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে। কবি যেমন করে
বাংলার মুখ দেখেছেন তেমন করে আর কেউ দেখেননি। পৃথিবীর কোনো পথ অর্থাৎ কোনো স্থানেই প্রকৃতির এমন মোহময়ী রূপ তিনি দেখেননি। সেই এলোকেশির চুলের স্পর্শে হিজল, কাঁঠাল, জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি। রূপসী বাংলার সন্ধ্যার যে মাধুর্য গন্ধ তা পৃথিবীর আর কোথাও নেই। ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা গন্ধ, মাছের আষ্টে গন্ধ, কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ, কিশোরের পায়ের দলা সুগন্ধি মুথা ঘাসের গন্ধ আর বট ফলের হালকা গন্ধ মিলেমিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজ। এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যেই কবি খুঁজে পান তার রূপসী বাংলাকে। বোঝা গেছে, একটা সুন্দর বর্ণনা করা হয়েছে রূপসী বাংলার, অর্থাৎ কবিতাটাতে যে বিষয়বস্তু আছে আমি এখানে কিন্তু লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এখান থেকে বুঝেও নিতে পারো। নেক্সট, কবিতার শর্ট কোশ্চেন। আকাশের সাতটি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা উঠলে ঘাসের উপর বসে সন্ধ্যার রূপ দেখেন। আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন? সন্ধ্যা সম্পর্কে কি বলেছে? শান্ত, অনুগত ও নীল, এই তিনটে বিশেষণ ব্যবহার করেছেন। বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে তাকে কবি শান্ত অনুগত বলেছেন। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আকাশে সাতটি তারা কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে? সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যা এসেছে বলে কবির মনে হয়েছে। আচ্ছা, কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মণিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। কাকে মৃত মণিয়ার মতো মনে হয়েছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়া কামরাঙা রঙের লাল মেঘকে মৃত মণিয়ার মতো মনে হয়েছে। পৃথিবীর কোন কোন পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়? বাংলার সন্ধ্যার আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবির মনে হয়। কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কবি জীবনানন্দ দাশের চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে। অজস্র চুলের চুমু কবি কী অর্থে ব্যবহার করেছেন? প্রকৃতির বুকে অন্ধকারের নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমু কথাটি ব্যবহার করেছেন। কেশবতী কন্যার চুলের চুমু কোথায় ঝরে? কেশবতী কন্যার চুলের ঝুমো হিজলের, কাঁঠালের, জামের অবিরত ঝরে পড়ে। জানি নাই এত স্নিগ্ধ ঝরে, কোথায় এই গন্ধ ঝরে? স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে রূপসী চুলের বিন্যাসে, যা আসলে বাংলার প্রকৃতিতে নেমে আসা সন্ধ্যার অন্ধকার। আকাশে সাতটি তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? কবিতায় কবি নরম ধান, কলমি শাকের গন্ধ যেমন অনুভব করেছেন, সেরকমই চাঁদা সরপুঁটি মাছের মৃদু গন্ধ পেয়েছেন। কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে এবং ঠান্ডা। কী রঙের বটফলের উল্লেখ রয়েছে কবিতায়? কবিতায় লাল রঙের বটফলের উল্লেখ রয়েছে। লাল বটের ফলে কি মিশে আছে? লাল বটের ফলে কবি দেখেছেন মিশে আছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা এই কোশ্চেনটাই ঘুরিয়ে আসতে পারে, আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা করো। অথবা আকাশে সাতটি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতি প্রীতি পরিচয় দাও। আমি লিখেছি আমার মতন, দেখে নাও। কবির প্রকৃতি চেতনা।
প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশে সাতটি তারা কবিতায়, বা এখানে বিষয়বস্তুটাও লিখে দিলেও হয়ে যায়। দিগন্ত রেখায় বিলীন, সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই মেঘও দিগন্ত রেখায় বিলীন হয়, আকাশের তারা ফুটে ওঠে। দিনরাত্রি সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গা থেকে আলাদা। এলোকেশীর কন্যা, সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজে নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসী চুলের সোহাগ ভরা চুম্বন। সন্ধ্যার রূপ, কবি বাংলার সন্ধ্যার রূপ শুধু চোখেই দেখেননি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা, লতা, গুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এ যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। শেষের কথা এভাবেই গাছপালা, প্রকৃতি, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি তার মধ্যেই জীবনানন্দ খুঁজে পেয়েছেন তার রূপসী বাংলাকে, অর্থাৎ এটাই কিন্তু কবির প্রকৃতি চেতনা। আর আকাশে সাতটি তারা কবিতায় বাংলার প্রকৃতির প্রতি মুগ্ধতার পরিচয় দিতে গিয়ে কবি কী কী চিত্রকল্প ব্যবহার করেছেন, এই চিত্রকল্পগুলো একটু ভালো করে দেখে নেবে। ব্যবহৃত চিত্রকল্প, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ এক অপরূপ সন্ধ্যার পটভূমিতে বাংলার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। আর তা করতে গিয়ে কবি কিছু অসাধারণ চিত্রকল্প ব্যবহার করেছেন। সূর্যাস্তের ছবি আঁকতে গিয়ে কবি লিখেছেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। বাংলার নীল সন্ধ্যার সূত্র ধরে অন্ধকারের যে আগমন, সেখানে বাংলাদেশের যেন হয়ে গেছে কেশবতী কন্যা, আর যেখানে বাংলাদেশ যেন হয়ে গেছে কেশবতী কন্যা, আর কবির চোখের পরে মুখের পরে চুল আর ভাসে। শুধু তাই নয়, যেখানে কবির চোখের পরে মুখের পরে চুল আর ভাসে, শুধু তাই নয়, অজস্র চুলের চুমা হিজলের কাঁঠালে জামে মরে অবিরত। এভাবেই চিত্রকল্পের অসামান্য প্রয়োগে একদিকে কবি প্রকৃতিকে মানবীয় রূপ দিয়েছেন, অন্যদিকে প্রকৃতির মায়াময় ভাব উপস্থাপন করেছেন। কবিতার শেষ অংশে অবশ্য বাংলার প্রাণকে কবি খুঁজে পেয়েছেন প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গে। সেখানে চিত্রকল্পের বিস্তার সেভাবে নেই, তবে তার মধ্যেই কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কিংবা কিশোরের পায়ের দলা মুখাঘাস চিত্রকল্পের দ্যুতি নিয়ে আসে। ঠিক আছে। আর আকাশের সাতটি তারা কবিতাটির নামকরণ কতদূর সার্থক হয়েছে এটা আমি আর পড়ছি না, নামকরণ পরীক্ষায় যদি আসে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এটা লিখে নিতে পারবে। ঠিক আছে। মোটমাট সম্পূর্ণটাই আমি আলোচনা করে দিলাম তোমাদের। আজকে আমার আলোচনা যা ছিল, শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন যেগুলো আসতে পারে, দেখো এখানে কেশবতী কন্যার বিষয়টা আসতে পারে, সন্ধ্যাকালীন বর্ণনাটা আসতে পারে, ঠিক আছে, লাইন তুলে এগুলোই আসতে পারে। আমি পুরোপুরি প্রকৃতি চেতনা নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের অসুবিধা হবে না বিষয়টা বুঝতে। আর সম্পূর্ণ বিষয়টা তোমরা যদি পুরোপুরি বুঝে নাও, আমার মনে হয় না তোমরা এর থেকে বাইরে কিছু কোশ্চেনের থেকে আসতে পারে। এমসিকিউ তোমরা এখান থেকেই পেয়ে যাবে কমন। তাহলে বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবেই তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। আজকে এই অবধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর পড়াশোনায় থাকো। চলো বাই।